আসসালামু আলাইকুম সকলকে। আমরা আজকে মেডিকেল জুলজি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ব্লাড সার্কুলেশন সম্পর্কে জানতে চলেছি। সো ব্লাড সার্কুলেশনের জনককে, ব্লাড সার্কুলেশনের জনক হচ্ছে উইলিয়াম হার্ভে। আবার রক্তচাপ পরিমাপের জনক হচ্ছে স্টিফেন হেলস। এটা এক্সট্রা ইনফো, এটা জেনে রাখো। এখন রক্ত কি? রক্ত হচ্ছে রক্তরস নামক মাতৃকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত এক ধরনের টিস্যু। মেইনলি রক্ত কি? মেইনলি রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা। তরল মানে কি? তরল মানে হচ্ছে এর মাতৃকা তরল, তার মানে এর কণিকাগুলো যেই একটা লিকুইডে ভেসে থাকে সেটা হচ্ছে তরল। আর যোজক কলা, কলা মানে কি? টিস্যু। টিস্যু মানে কি? অনেকগুলো কোষের সমাহার, তার মানে অনেকগুলো কোষ আছে। কোষগুলো কি? 3 ধরনের রক্তকণিকা, ডাব্লিউবিসি, আরবিসি আর প্লাটিলেটস। সো রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা যেখানে 3 ধরনের রক্তকণিকার সমাহার এবং তার মাতৃকা তরল। এবং রক্ত সম্পর্কে আর কি জানি? রক্ত অনেক কিছু পরিবহন করে, যেমন পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, অ্যান্টিবডি, ইমিউন কোষ, এগুলো পরিবহন করে। পূর্ণবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। রক্তের টেম্পারেচার কত? রক্তের টেম্পারেচার হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এটা ফারেনহাইটে করলে কত হয়? এই যে আমরা জানি জেনারেল বডির টেম্পারেচার কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট না? সো 98.4 ডিগ্রি ফারেনহাইট হয় এটাকে ফারেনহাইটে কনভার্ট করলে। যাই হোক, এবার রক্তের প্রকৃতি কেমন? রক্তের প্রকৃতি সামান্য ক্ষারীয়, এটা মোট দেহের ওজনের 8%। রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45, যা গড়ে হচ্ছে 7.4। তারপর রক্তের স্বাদ নোনতা। রক্তের সান্দ্রতা, সান্দ্রতা কি? সান্দ্রতা বলা যায় একটা তরল পদার্থের ঘর্ষণ। সো রক্তের সান্দ্রতা পানির তুলনায় 5 গুণ বেশি। আর রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় ঘনত্ব। সো রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে 1.065 গুণ বেশি। সো রক্ত সম্পর্কে এই কনসেপ্টগুলো জানলাম। এরপর রক্তের কার্যাবলী। সো রক্তের কার্যাবলী থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রক্ত প্লাজমা প্রোটিন সঞ্চয় করে। প্লাজমা প্রোটিন দেহের প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার। যখন আমরা রোজা বা খাবার দাবার অফ করে দিই তখন এই প্লাজমা প্রোটিনগুলো থেকে প্রোটিন পাওয়া যায়। এরপর রক্ত আরও অনেক কাজ করে, যেমন হোমিওস্ট্যাসিস অর্থাৎ অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে, পিএইচ রক্ষা করে, রক্ত ক্ষরণ প্রতিরোধ করে, রোগ নির্ণয় করে, প্রতিরক্ষা অর্থাৎ ফ্যাগোসাইটোসিস করে, শ্বেত রক্তকণিকা, ম্যাক্রোফেজ তৈরি করে, উষ্ণতা নিয়ন্ত্রণ, পানিসাম্য নিয়ন্ত্রণ, বজ্র পরিবহন, শ্বসন গ্যাস পরিবহন, পুষ্টি পরিবহন, বিপাকদ্রব্য পরিবহন, সব কিছু করে এটা। সো এ পর্যন্ত জানলাম। এবার রক্তের উপাদান সম্পর্কে জানি। রক্তের উপাদান আমরা কীভাবে পেয়েছি? একটা যন্ত্র আছে, একটা সেন্ট্রিফিউগাল যন্ত্র আছে, যেখানে চক্রাকারের রক্তের একটা কণা নিয়ে ঘোরানো হয়। ঘোরানোর পর কী দেখা যায়? ঘোরানোর পর দেখা যায় তরল আর লিকুইড অংশটা, রক্তের লিকুইড অংশ আর রক্তের কণিকা অংশ দুইটা আলাদা হয়ে যায়। সো লিকুইড কত পার্সেন্ট? রক্তের 55%, এটাকে আমরা বলি রক্তরস বা প্লাজমা। আর কণিকা কত পার্সেন্ট? 45%। এগুলোর মধ্যে আছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। সো এবার প্লাজমা কি? প্লাজমা হচ্ছে হলুদ বর্ণের। প্লাজমা কোন বর্ণের? হালকা হলুদ বর্ণের তরল অংশ। এবার এটা একটা তরল, যেহেতু তরল মানে অবশ্যই এখানে পানি থাকবে, 92% পানি আছে। এর সাথে কিছু জৈব আর অজৈব উপাদান আছে। সো জৈব মানে কি? জৈব মানে হচ্ছে যেগুলো দেহ থেকে পাওয়া যায়, মানে জীব দেহ থেকে পাওয়া যায়। সো এর মধ্যে কী কী আছে? প্লাজমা প্রোটিন সবার আগে। প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন আর প্রথমবিন, ফাইব্রিনোজেন, এগুলো আছে। এর পার্সেন্টেজ কত? 7.5%। আর কী কী আছে? আর আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, এগুলো আছে। এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত পদার্থ। এছাড়াও বিভিন্ন রঞ্জক আছে, ভিটামিন আছে, হরমোন আছে, কোলেস্টেরল আছে, অনেক কিছুই আছে। এরপর অজৈব পদার্থ মানে কি? অজৈব পদার্থ মানে বিভিন্ন মিনারেলস যা দেহে দ্রবীভূত থাকে, যেমন এর পরিমাণ হচ্ছে 0.9%। এর মধ্যে কী কী আছে? সোডিয়াম ক্লোরাইড আছে, বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, বিভিন্ন আয়নও আছে। রক্তের কাজ কি? রক্তের অনেকগুলো কাজ আছে, যেমন রক্ত হচ্ছে বাইকার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইডটা দ্রবীভূত করে, রক্তে অল্প পরিমাণ অক্সিজেনও দ্রবীভূত করে, আবার সাথে রক্ত হরমোন, এনজাইম, লিপিড এগুলোও পরিবহন করে, অ্যাসিড ক্ষারের ভারসাম্য রক্ষা করে, রক্ত জমাট বাঁধতে বাধা প্রতিরোধ করে, যকৃতে তাপশক্তি সহায়তা সরবরাহ করে। তারপর বিভিন্ন খাদ্য সার, যেমন পরিপাকের পর বিভিন্ন খাদ্য সার পরিবহন করে টিস্যু পর্যন্ত নিয়ে যায়, সকল কাজ রক্ত করে থাকে। এরপর আমরা আসি রক্তকণিকা। রক্তকণিকা কয় ধরনের? রক্তকণিকা 3 ধরনের, ডাব্লিউবিসি, আরবিসি আর প্লাটিলেটস। এখন রক্তকণিকা কীভাবে সৃষ্টি হয়? রক্তকণিকা হিমাটোপয়েসিসের সৃষ্টি হয়। পয়েসিস মানে কি? পয়েসিস মানে জন্ম বা জেনারেট করা। সো হিমাটোপয়েসিস মানে রক্ত জেনারেট করা, রক্ত জন্ম। সো হিমাটোপয়েসিস পদ্ধতিতে রক্ত সৃষ্টি হয়। রক্তকণিকা কয় প্রকার? রক্তকণিকা 3 প্রকার। কী কী? এরিথ্রোসাইট, আরবিসি আর লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, আর প্লাটিলেট বা থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা। সো এর ছকটা আমরা পড়ে নিই, চলো। সবার আগে রক্তে কী কী আছে? রক্তরস আছে 55%,
আর হচ্ছে রক্তকণিকা আছে 45%। রক্তরসের মধ্যে 92% পানি, আর কঠিন পদার্থ 8-10%। কঠিন পদার্থের মধ্যে জৈব অজৈব আছে, যেমন অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন, ক্লটিং ফ্যাক্টর। অজৈবের মধ্যে আছে বিভিন্ন মিনারেলস, বিভিন্ন লবণ এটসেট্রা। আবার জৈবের মধ্যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য, ইউরিয়া, ইউরিক অ্যাসিড আছে, অন্যান্য পদার্থের মধ্যে গ্লুকোজ, লিপিড এগুলো আছে। আবার রক্তকণিকা আছে 45%। এখন রক্তকণিকার মধ্যে আরবিসি আছে, শ্বেত রক্তকণিকা আছে, অনুচক্রিকা আছে। শ্বেত রক্তকণিকা আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট মানে অদানাদার, গ্র্যানুলোসাইট মানে দানাদার। সো অ্যাগ্রানুলোসাইটে মধ্যে আছে মনোসাইট আর লিম্ফোসাইট। গ্র্যানুলোসাইটে আছে ইউসিনোফিল, বেজোফিল আর নিউট্রোফিল। ফিল মানে আমরা হাত দিয়ে ফিল করতে পারি, যদি দানাদার হয় অবশ্যই আমরা সেগুলো ফিল করতে পারবো, এই জন্য নিউট্রোফিল। এবার আমরা আসি আরবিসিতে। আরবিসি দেখতে কেমন? আরবিসি হচ্ছে দ্বি অবতল চাকতির মতো, গোল, নিউক্লিয়াসবিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিনযুক্ত। সো এই যে গোল আবার দ্বি অবতল, দুইটা অবতল চাকতির মতো, এটা নিউক্লিয়াসবিহীন। তবে একটা উটের লোহিত রক্তকণিকায় মেবি নিউক্লিয়াস থাকতে পারে, উট, লামা এসব প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকতে পারে, এখনও আবিষ্কার হয়নি ওইটা। সো কী পরিমাণে থাকে হচ্ছে ভ্রূণ দেহে 80-90 লাখ, শিশু দেহে 60-70 লাখ, পুরুষে 50-54 লাখ, আর স্ত্রীতে 44-49 লাখ। কিন্তু 65 লাখের বেশি যদি পূর্ণবয়স্ক দেহে থাকে তখন তাকে পলিসাইথেমিয়া বলে, যেটা একটা রোগ, এক্সট্রা আরবিসি হয়ে গেলে এই রোগটা হয়। এরপর আমরা আসি লোহিত রক্তকণিকা কীভাবে উৎপন্ন হয়। লাল অস্থিমজ্জার স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এবার এই ধরো রক্তে হঠাৎ করে লোহিত রক্তকণিকা কমে গেল, এটা কিভাবে ডিটেক্ট করবে? বৃক্ক যখন রক্তে কম অক্সিজেনের মাত্রা শনাক্ত করে, সাথে সাথে এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন ক্ষরণ করে। হরমোনের নাম কি? এরিথ্রোপয়েটিন। সেটা কি? হরমোন ক্ষরণ করে এবং সেটা ব্রেনকে ডিটেক্ট করে নিউ আরবিসি সৃষ্টিতে উদ্দীপনা সৃষ্টি করে। আবার এরিথ্রোসাইটিস সৃষ্টির প্রক্রিয়াকে বলে এরিথ্রোপয়েসিস। পয়েসিস মানে তো আগেই বলেছি জেনারেট করা। এবার আরবিসি এর মেইন একক হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনে কি থাকে? হিম আর গ্লোবিন মানে ফেরাস আয়ন আর গ্লোবিউলিন নামক একটা প্লাজমা প্রোটিন, এই দুটো মিলে হিমোগ্লোবিন। সো আরবিসির কাজ কি? আরবিসির অনেকগুলো কাজ আছে, যেমন এটা সর্বপ্রথম অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে পরিবহন করে, আবার সামান্য কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ঘনত্ব সান্দ্রতা নিয়ন্ত্রণ করে, আবার বাফার রূপে কাজ করে, তার মানে অম্ল ও ক্ষারের সাম্যতা রক্ষা করে। এরপর প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে, যেটা মানুষের ব্লাড গ্রুপে সহায়তা করে। নট অ্যান্টিবডি, ইটস অ্যান্টিজেন মানুষের ব্লাড গ্রুপ শনাক্ততে সাহায্য করে। এরপর বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলো রক্ত উৎপন্ন করে। তারপর রক্তে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিডের কাজ কি? এটা এন্ডোথেলিয়াল কোষের L-আর্জিনাইনের মতো ব্যবহৃত হয়। L-আর্জিনাইন একটা ডিটারজেন্ট টাইপ পদার্থ যেটা পৃষ্ঠটান হ্রাস করে। এরপর কি? হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, যা কি করে? যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। এগুলো জানলেই হচ্ছে। এরপর আসি আমরা লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকায়। আমরা তো জানি শ্বেত রক্তকণিকা হচ্ছে একটা ফ্যাগোসাইট, অর্থাৎ এটা জীবাণুকে ভক্ষণ করে ফেলে। সো এটার আরেক নাম হচ্ছে ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট। এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। এর পরিমাণ কত? আচ্ছা, এটা হিমোগ্লোবিনবিহীন, অবশ্যই অনিয়তাকার আর নিউক্লিয়াসযুক্ত বড় কোষ। অনিয়তাকার মানে কি? একটা নির্দিষ্ট শেপ নেই, বিভিন্ন এরকম চক্রাকার হতে পারে, স্টার হতে পারে, এই টাইপের আকৃতির, নির্দিষ্ট শেপ নেই এরকম একটা বস্তু। এর পরিমাণ কত? 4 থেকে 11,000 শ্বেত রক্তকণিকা থাকে। তবে শিশু ও অসুস্থ দেহে এর সংখ্যা বেড়ে যায়, কারণ এখানে নতুন নতুন জীবাণু ডিটেক্ট করলে এটা সংখ্যা বেড়ে যায়। আচ্ছা, অনুপাত কত? আরবিসি আর ডব্লিউবিসি এর অনুপাত হচ্ছে 600:1। এবার আমরা আসি জেনারেট করে কিভাবে। সো প্রথমে এই যে অস্থির ভেতরে কি আছে? অস্থির ভেতরে আছে অস্থিমজ্জা। অস্থিমজ্জার কোষকে বলা হয় স্টেম কোষ। স্টেম কোষ থেকেই সকল রক্তকণিকা উৎপন্ন হয়। সো প্রথমে উৎপন্ন হচ্ছে এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইট। এরিথ্রোব্লাস্ট একটা নিউক্লিয়াস ত্যাগ করে এরিথ্রোসাইট তৈরি করছে। তারপর কি হচ্ছে? তারপর হচ্ছে মায়োলোব্লাস্ট থেকে 3টা দানাদার লিউকোসাইট উৎপন্ন হয়। সো মায়োলোব্লাস্ট কি করে? দানাদার নিউক্লিওসাইট তৈরি করে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। আর মোনোব্লাস্ট কি করে? মোনোব্লাস্ট থেকে মোনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট। আর মেগা ক্যারিওব্লাস্ট থেকে মেগা ক্যারিওসাইট বা প্লাটিলেট উৎপন্ন হয়। প্লাটিলেট হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ, বা জীবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ হচ্ছে প্লাটিলেট। সো এবার ডব্লিউবিসির কিছু
কমা বাড়া সম্পর্কে জানি। যখন ডব্লিউবিসি হঠাৎ করে বেড়ে যায় তখন সেটাকে বলে লিউকোসাইটোসিস, আর কমে গেলে তাকে বলে লিউকোপেনিয়া। আবার হঠাৎ করে ডব্লিউবিসি অনেক বেশি বেড়ে যাচ্ছে, বাট যে ডব্লিউবিসিগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু কোনো কাজের না, জাস্ট শো অফ ডব্লিউবিসি। সো এরকম ক্যান্সার ডব্লিউবিসি উৎপন্ন হলে এই অংশটাকে বলে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার। এখন আমরা ডব্লিউবিসির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানবো। প্রথমে দানাবিহীন অ্যাগ্রানিউলোসাইট। এগুলোর নিউক্লিয়াস বড় এবং অখণ্ডকায়িত, তার মানে এখানে কোনো খণ্ডক নেই। মোনোসাইট হচ্ছে ছোট নিউক্লিয়াস বিশিষ্ট বড় কোষ, আর লিম্ফোসাইট হচ্ছে বড় নিউক্লিয়াস বিশিষ্ট ছোট কোষ। এবার মোনোসাইট থেকে আমরা কী কী জানি? মোনোসাইটের নিউক্লিয়াসটা অনেকটা ঘোড়ার মতো বা অশ্বক্ষুরের মতো, এই যে অশ্বক্ষুরের মতো বা ঘোড়ার খুরের মতো দেখতে বা ব্রিকের মতো সাইজ মোনোসাইটের নিউক্লিয়াস। এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। আবার নিউট্রোফিলও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। সো ফ্যাগোসাইট কারা কারা? মোনোসাইট আর নিউট্রোফিল। লিম্ফোসাইট কী করে? লিম্ফোসাইট হচ্ছে একটা অ্যান্টিবডি সৃষ্টিকারী কোষ। এখানে 3 ধরনের নিউক্লিওসাইট আছে, টি নিউক্লিওসাইট, বি নিউক্লিওসাইট আর এনকে বা ন্যাচারাল কিলার সেল। এগুলো ইমিউনিটিতে হেল্প করে। টি লিম্ফোসাইট কী করে? কোষ মাধ্যম অনাক্রম্যতা বা সেল মেডিটেটেড ইমিউনিটিতে হেল্প করে। বি লিম্ফোসাইট কী করে? হিউমোরাল ইমিউনিটিতে হেল্প করে, রক্ত মাধ্যম অনাক্রম্যতা। আর এনকে সেল কী করে? ভাইরাসের সংক্রমণে দ্রুত সাড়া প্রদান করে। এবার দানাদার গ্র্যানিউলোসাইট। দানাদার গ্র্যানিউলোসাইট কোনগুলো? যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। এগুলোতে বিভিন্ন খণ্ডকায়িত নিউক্লিয়াস থাকে, এই যে 2 খণ্ড 3 খণ্ড এরকম নিউক্লিয়াস থাকে। এরা অ্যামিবয়েড চালনে সক্ষম। অ্যামিবয়েড চলন কেন করবে? ফ্যাগোসাইটোসিস করতে হলে তো অবশ্যই অ্যামিবয়েড চলন করতে হবে। এরপর কি হয়? এটা হচ্ছে ডায়াপেডেসিস করতে পারে। ডায়াপেডেসিস কি? হঠাৎ করে যদি একটা কোষিক জালিকার প্রাচীরের ছিদ্র ভেদ হয় তখন সেটাকে ডায়াপেডেসিস বলে। এরপর আসি ইউসিনোফিল। ইউসিনোফিল কি? ইউসিনোফিল হচ্ছে একটা অ্যাসিডিক, যা ইউসিন রঞ্জকে লাল বর্ণ কারা করে? অ্যাসিড। সো ইউসিনোফিল একটা অ্যাসিডিক টাইপ কণিকা। সো এখানে 2টা খণ্ড থাকে নিউক্লিয়াস ইউসিনোফিলের। আর বেজোফিল, এই যে তাহলে খণ্ডগুলো আমরা দেখে নিই। মনোসাইট লিম্ফোসাইটে খণ্ড নেই। মনোসাইট হচ্ছে ছোট নিউক্লিয়াস বিশিষ্ট বড় কোষ, আর লিম্ফোসাইট হচ্ছে বড় নিউক্লিয়াস বিশিষ্ট ছোট কোষ। নিউট্রোফিলে 3টা খণ্ড, ইউসিনোফিলে 2টা খণ্ড, বেজোফিলে 1টা খণ্ড। আর মনোসাইট হচ্ছে বৃক্কাকার বা অশ্বক্ষুরাকার। সো এবার আসি বেজোফিলে। আচ্ছা, ইউসিনোফিল কী কী করে? ইউসিনোফিল হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে, অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। অ্যালার্জি, পরজীবী, স্নায়ুতন্ত্রের রোগ এটসেট্রার বিরুদ্ধে ইউসিনোফিল কাজ করে। বেজোফিল কী করে? বেজোফিল হচ্ছে বেজোফিলে আমরা বুঝছি বেজ, তার মানে এরা ক্ষার আসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে। এরপর এরা কী করে? এরা হচ্ছে হিস্টামিন আর হেপারিন নিঃসরণ করে। হিস্টামিন কি? হিস্টামিন রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। হেপারিন কি? হেপারিন রক্তনালীর জমাট বাঁধতে বাধা দেয়, তার মানে আমাদের বডির ভিতর রক্ত যে সুন্দরভাবে ফ্লো হচ্ছে, কোথাও রক্ত জমে যাচ্ছে না, এই জমে যাওয়াতে বাধা দেয় কে? এই জমে যাওয়াতে বাধা দেয় হেপারিন। সেগুলোই লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে, মনোসাইট নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে, তারপর দানাদার লিউকোসাইট হিস্টামিন সৃষ্টি করে, আবার নিউট্রোফিল হচ্ছে জীবাণু ধ্বংস করে, ইউসিনোফিল কৃমির লার্ভার অ্যালার্জিতে সাড়া দেয়, এটসেট্রা। এবার আসি আমরা প্লাটিলেট বা অনুচক্রিকাতে। এর আরেকটা নাম আছে থ্রম্বোসাইট। সো এটা কি পরিমাণে থাকে তার আগে, এটা হচ্ছে মেগাকারিসাইট থেকে সৃষ্টি হয়। এটার আকারও অনিয়তাকার, কিন্তু এটা নিউক্লিয়াসবিহীন, তার মানে অনুচক্রিকাও নিউক্লিয়াসবিহীন থাকে। সো অনুচক্রিকার সংখ্যা কত? 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত। এর জীবনকাল কত? 5 থেকে 9 দিন। তবে যকৃত প্লিয়ার ম্যাক্রোফেজে এদের ধ্বংস হয়ে যায় এরা দ্রুত। অনুচক্রিকার ঝিল্লিতে কি থাকে? অনুচক্রিকার ঝিল্লিতে থাকে গ্লাইকোপ্রোটিন নামে একটা বিশেষ কোষ, যেটা হচ্ছে ফসফোলিপিড নির্গত করে রক্ত জমাটকে সহায়তা করে। এরপর অনুচক্রিকার কাজ। অনুচক্রিকা প্লেটলেট প্লাগ সৃষ্টি করে। প্লেটলেট প্লাগ মানে কি? কোনো জায়গায় যদি কেটে যাওয়ার আশেপাশে আমরা একটা জালিকা সৃষ্টি করে দেয়। জালিকা সৃষ্টি হওয়ার পর আস্তে আস্তে ওই জায়গায় রক্তকণিকা জমা হতে 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 রক্তটা যেতে বাধা দেয়। তারপর এটাকে প্লাজমিন নামক একটা এনজাইম এসে বা হরমোন এসে এটাকে নষ্ট করে দেয় এবং আবার চামড়াটা আগের মতো হয়ে যায় স্মুথলি। এটা আর কী কী করে? এরা সেরোটোনিন নামক একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। সেরোটোনিনের কাজ কি? সেরোটোনিন রক্তপাত বন্ধ করে দেয় আর রক্তকণিকাকে দ্রুত সংকোচন করে। সেরোটোনিন কী করে? সেরোটোনিন হচ্ছে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধ করে দেয়।
বা রক্ত জমাট বাধা ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর এই অনুচক্রিকায় নিঃসরণ করে থাকে। সো এটুকু জানলাম। এবার রক্তকণিকাগুলোর কাজ তো আমরা জানি। আচ্ছা, আরবিসি হচ্ছে ভ্রূণাবস্থায় যকৃত প্লীহায় আর জন্মের পর হচ্ছে লাল অস্থিমজ্জায় উৎপন্ন হয়। এটা ইম্পর্ট্যান্ট যে ভ্রূণাবস্থায় আরবিসি কোথায় থাকে? যকৃত আর প্লীহাতে, আর জন্মের পর লাল অস্থিমজ্জাতে থাকে। এবার আমরা আসি রক্ত জমাট বাঁধা বা ব্লাড ক্লটিংয়ে। সো ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর কাজ করে, যারা এই রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এর মধ্যে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ 4টি হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম। এটা আমরা মনে রাখতে পারি ফুল পরে টুপ করে এভাবে। 4টা ক্লটিং ফ্যাক্টর সম্পর্কে জানলাম। এবার ক্লটিং ফ্যাক্টর সম্পর্কে একটু জানি, বেশিগুলো জানতে হবে না। ক্লটিং ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন কী করে? গ্লোবিউলার জাতীয় একটা প্রোটিন যেটা ফাইব্রিন জালকে পরিণত হয়। প্রথ্রম্বিন কী করে? প্রথ্রম্বিন হচ্ছে ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে সংশ্লেষিত হয়। আবার ভিটামিন কে এর উপস্থিতিতে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর সংশ্লেষিত হয়, এগুলো হচ্ছে 2, 7, 9, 10। তাহলে কোনগুলো ভিটামিন কে? 2, 7, 9, 10। এই 4টা হচ্ছে ভিটামিন কে এর উপস্থিতিতে সংশ্লেষিত হয় যকৃতে। এরপর আমরা আসছি থ্রম্বোপ্লাস্টিনে, এটা ফ্যাক্টর নাম্বার 3। তারপর ক্যালসিয়াম আয়ন আছে ফ্যাক্টর নাম্বার 4, এটাও আহামরি কিছু করে না, থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে এরা সহায়তা করে। 6 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে একটা প্রকল্পিত ফ্যাক্টর, এর নাম হচ্ছে অ্যাক্সেলারিন। অ্যাক্সেলারিনটা একটা প্রকল্পিত ফ্যাক্টর। আবার ক্রিস্টমাস ফ্যাক্টর হচ্ছে 9 নম্বর ফ্যাক্টর। এটা কি করে? এটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিনে উৎপাদনে সহায়তা করে। এগুলো জানলেই হচ্ছে। আর হচ্ছে আমাদের আর কিছু টপিক জানতে হবে এখান থেকে, যে সিরাম থাকে না কোনগুলোতে। সিরাম থাকে না 1, 2, 5 আর 7 নম্বরে সিরাম থাকে না, এগুলোতে সিরাম থাকে না। আবার হিমোফিলিয়া হয় কত অনুপস্থিতিতে? হিমোফিলিয়া হয় 8 আর 9 নম্বরের অনুপস্থিতিতে। 8 আর 9 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতিতে হয় হিমোফিলিয়া। এই তো, এগুলো জানলেই হচ্ছে এখান থেকে। সো রক্ততঞ্চন পদ্ধতি সম্পর্কে অত জানতে হবে না, আমাদের জানতে হবে রক্ততঞ্চনকাল হচ্ছে 4 থেকে 5 মিনিট, আর রক্তপাতের সময় হচ্ছে 1 থেকে 4 মিনিট। 1 থেকে 4 মিনিট হচ্ছে রক্তপাতের সময়, আর রক্ততঞ্চনকাল হচ্ছে 4 থেকে 5 মিনিট। এটুকু জানলেই হচ্ছে। এবার আমরা জানি যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়। স্ট্রোক হয় কেন? হৃৎপিণ্ডে রক্ততঞ্চন হলে হার্ট অ্যাটাক হয়, আর মস্তিষ্কে রক্ততঞ্চন হলে স্ট্রোক হয়। এখন রক্তর নালীর ভেতরে রক্ততঞ্চন হয় না, এটা কেন? কারণ মেইনলি হচ্ছে হেপারিন নামক একটা অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, মানে এটা একটা পিচ্ছিলকারক পদার্থ যেটা রক্তকে জমা হতে দেয় না। আর রক্তনালীর গাত্র হচ্ছে মসৃণ, ওখানে ঘর্ষণ থাকে না তরলের, এজন্য সহজেই স্মুথলি রক্তটা চলতে পারে এবং তঞ্চন ঘটে না। প্লাজমা সিরামের মধ্যে পার্থক্য। সিরাম কি? সিরাম হচ্ছে ধরো কেটে গেল একটা জায়গায়, এই যে হাতে কেটে গেছে, এবার এখান থেকে রক্ত বেরোতে কিছুক্ষণ পর দেখবা যে এই জায়গা থেকে একটা জাল সৃষ্টি হয়েছে, তখন আর রক্ত বেরোবে না, তখন একটা সাদা টাইপ একটা হচ্ছে জলীয় পদার্থ বের হবে, এটাই হচ্ছে সিরাম। তার মানে এর ভেতর কোনো হচ্ছে আর কোষ নেই, এখানে জাস্ট একটা তরল বের হচ্ছে, তাই তো। আর প্লাজমা কি? প্লাজমা হচ্ছে রক্তের একটা জলীয় উপাদান, যার ভিতর অনেক ধরনের ক্যালসিয়াম, প্রোটিন, এগুলো এটসেট্রা থাকে। তাহলে এর পার্থক্যটা আমরা দেখে নিই একবার। এটা রক্তের জলীয় অংশ, আর এটা কি? রক্ততঞ্চনের পর তঞ্চনপিণ্ড থেকে নিঃসৃত যেই অংশ, সেটা হচ্ছে সিরাম। এতে রক্তকণিকা থাকে প্লাজমাতে, বাট সিরামে রক্তকণিকা থাকে না। এতে ফিব্রিনোজেন থাকে, এতে ফিব্রিনোজেন থাকে না। এতে তঞ্চন ধর্ম উপস্থিত, এতে তঞ্চন ধর্ম অনুপস্থিত। তঞ্চন ধর্ম উপস্থিত থাকলে তো সিরামও জমে যেত, তার মানে এটা অনুপস্থিত। যে সেরোটোনিন কম থাকে, এতে সেরোটোনিন বেশি থাকে। সেরোটোনিন কি? সেরোটোনিন যে রক্ত তঞ্চনে হেল্প করে। সিরামে আসলে কি থাকে? সিরামে আসলে হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন থাকে, এটা বিভিন্ন আয়নের প্রধান উৎস। এই তো। বা লিম্ফ বা লসিকা। মানবদেহে 2টা সংবহনতন্ত্র আছে, একটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, আরেকটা হচ্ছে লসিকা সংবহনতন্ত্র। লসিকা কি? লসিকাও একটা তরল, কিন্তু লসিকা থাকে বিভিন্ন টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে। এটা বর্ণহীন তরল পদার্থ। এই যে বিভিন্ন টিস্যু যখন গঠিত হয়, তার ফাঁকে ফাঁকে বিভিন্ন
তরল সৃষ্টি হয়, আর্টারিওল থেকে ভেনিওল থেকে তরল নির্গত হয়। এই তরলগুলোর কাজ কী? এই তরলগুলোর কাজ হচ্ছে মানবদেহের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করা, ইমিউনিটিতে সহায়তা করা। কত পরিমাণ থাকে? 4 থেকে 8 লিটার পরিমাণ এই লসিকা থাকে। সো লসিকার উৎপত্তি কোথায় হয়? লসিকার উৎপত্তি হয় ধমনী শাখা থেকে বা কৌশিক নালী বা আর্টারিওল থেকে এটার উৎপত্তি হয়। এটা ইন্টারস্টিশিয়াল তরল বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হিসেবে কাজ করে। লসিকা উৎপাদনের পদ্ধতি কি? লিম্ফোজেনেসিস। এই জেনেসিস মানেই সব উৎপত্তি। বা লসিকাতে কী কী কোষ থাকে? লসিকাতে থাকে কি? লসিকাতে থাকে শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট প্রচুর পরিমাণে থাকে। আর কি থাকে? মোনোসাইট থাকে, ম্যাক্রোফেজ থাকে। তার মানে কী কী থাকে? মেইনলি যেগুলো হচ্ছে আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে বা ফ্যাগোসাইটোসিস করে, এগুলোই মেইনলি এখানে থাকে। যেমন এগুলো হচ্ছে একটা অ্যান্টিবডি তৈরি করে, আবার এগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। সো এই জন্য এগুলো থাকে। সো লসিকা থেকে কী কী জানবো? লসিকাতে একটা কাইলোমাইক্রন নামে একটা লিপিড থাকে, যেটা পরে ট্রাইগ্লাইসারাইড আর ফসফোলিপিডেও অবস্থিত। এই ধরনের লসিকা, ধরো হঠাৎ করে চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় আমাদের ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, তখন লসিকায় কেমন দেখায়? দুধের মতো দেখায়। এই লসিকাকে কী বলে? কাইল বলে। লসিকার কাজ কি? লসিকার মেইন কাজ হচ্ছে আমাদের প্রতিরক্ষা আর প্রতিরোধ, অ্যান্ড যে অ্যান্টিবডি প্রতিরোধ করে, আর প্রতিরক্ষা হচ্ছে এই লিম্ফোসাইট আর মোনোসাইট হচ্ছে প্রতিরক্ষা করে, মানে হঠাৎ করে জীবাণু ঢুকে গেলে ফ্যাগোসাইটোসিস করে। এই তো এগুলো জানলেই হচ্ছে। আর অক্সিজেন সক্ষম না, ওগুলোতে অক্সিজেন সরবরাহ করে ওই টিস্যুগুলোতে লসিকা। তো লসিকা নালী থেকে আমাদের খুব একটা কিছু জানতে হবে না। এবার লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি কয় প্রকার? লসিকা গ্রন্থি 5 প্রকার। কী কী? লিম্ফোনড, টনসিল, থাইমাস আর লাল অস্থিমজ্জা। এগুলোই মেইনলি আমাদের ইমিউন সিস্টেমের জন্য হেল্প করে। সো লিম্ফোনড দিয়ে শুরু করি। লিম্ফোনড কি? লিম্ফোনড হচ্ছে একটা বৃত্তাকার ক্যাপসুলের মতো অঙ্গ। এই যে ক্যাপসুলের মতো ছোট ছোট আছে, এগুলোই হচ্ছে মেইনলি লিম্ফোনডস। লিম্ফোনডস কী কাজ করে? এই সেম কাজ, ইমিউনিটির জন্য কাজ করে। এরা হচ্ছে প্রচুর পরিমাণ লিম্ফোসাইটে পূর্ণ থাকে আর ম্যাক্রোফেজে পূর্ণ থাকে। যখনই ম্যাক্রোফেজ আর লিম্ফোসাইটের দরকার হয়, এই নোডগুলো থেকে এগুলো নিঃসরণ হয় এবং পরবর্তীতে ফ্যাগোসাইটোসিস করে। তো মানবদেহে 400 থেকে 700টি লিম্ফোনড থাকে। টনসিল কি? এই যে আমাদের মুখের পেছনে কানের নিচে একটা গ্রন্থি থাকে, এটাই মেইনলি টনসিল। এটা কি করে? এখানেও আমাদের অনেক বেশি পরিমাণে লিম্ফোসাইট থাকে, আবার অনেক বেশি পরিমাণে ফ্যাগোসাইট বা ম্যাক্রোফেজ কোষ থাকে। এরা হচ্ছে সাধারণত ওই সব জীবাণু, বিভিন্ন জীবাণু, ধরো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো আক্রমণ করলে এগুলো থেকে প্রতিরোধ করে। তবে বেশি পরিমাণ যদি আক্রমণ করে ফেলে, তখন টনসিল নিজেই দেখা যাচ্ছে আক্রান্ত হয়ে যায়। তখন এই পদ্ধতি থেকে এই প্রদাহকে বলে টনসিলাইটিস। আর যদি বেশি আক্রান্ত হয়ে যায়, তখন আমরা টনসিলেক্টমির মাধ্যমে এইটা অপারেশন করে ফেলতে পারি। এরপর আছে প্লিহা বা স্প্লিন। সো প্লিহা কি? প্লিহা হচ্ছে এই যে পাকস্থলীর পিছনে এই অঙ্গটা থাকে, এটা হচ্ছে প্লিহা। সো প্লিহা কেমন দেখতে? প্লিহা হচ্ছে বেগুনি রঙের একটি ডিম্বাকার অঙ্গ। এটা 2 ধরনের প্লিহা মজ্জা দিয়ে গঠিত, একটা লাল প্লিহা মজ্জা, একটা সাদা প্লিহা মজ্জা। এর কাজ কি? এর কাজ হচ্ছে এটা রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক, এটা রক্তকে পরিশুদ্ধ করে। আর এটা লোহিত রক্তকণিকার কবরস্থান, অর্থাৎ এখানে লোহিত রক্তকণিকা আসলে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ভেঙে কী উৎপন্ন হয়? হিম আর গ্লোবিউলিনে ভেঙে যায় এটা। সো এই পর্যন্ত গেলে হচ্ছে। এবার আমরা যাই থাইমাসে। থাইমাস কোথায় থাকে? থাইমাস থাকে আমাদের 2 ফুসফুসের মাঝে। এটা বড় হয়ে গেলেই থাইমাসটার কাজের থাকে না, তাই তখন এটা নিষ্ক্রিয় অঙ্গ হয়ে যায়। এই যে বসন্তীকালে ক্রমশ ফ্যাট টিস্যুতে পরিণত হয় এবং প্রাপ্তবয়সে অদৃশ্য হয়ে যায়। সো এটা একটা নিষ্ক্রিয় অর্গ্যান, তবে ভবিষ্যতের জন্য। তবে শিশুদের জন্য এটা একটা অনেক গুরুত্বপূর্ণ অর্গ্যান, কারণ শিশুদের সব লিম্ফোসাইট এর ভেতর থাকে। সো এটা তখন শিশু দেহে যখন থাকে অনেক বড় আর সক্রিয় অবস্থায় থাকে। এটা 2 ধরনের হরমোন ক্ষরণ পায়, থাইমোসিন আর থার্মোপয়েটিন নামে। এর ভেতর বিভিন্ন ধরনের ন্যাচারাল কিলার সেল থেকে শুরু করে লিম্ফোসাইট থাকে, যারা রোগ প্রতিরোধে হেল্প করে। এরপর রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য। সো আমরা জেনে গেছি এতক্ষণে, রক্তের বর্ণ লাল, লসিকার বর্ণ হলুদ। রক্তনালীতে একটা রক্তচাপ থাকে, তবে লসিকা নালীতে লসিকার চাপ থাকে না। রক্ততে হিমোগ্লোবিন থাকে, লসিকাতে হিমোগ্লোবিন থাকে না। পরিবহন হচ্ছে
খাদ্য, সার, শর্করা, আমিষ এগুলো পরিবহন করে। আর লসিকা মেইনলি বর্জ্য পদার্থ আর লিপিড পরিবহন করে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, একবার এসেছিল। লিপিড পরিবহন করে কে? লতে লিপিড, লতে লসিকা। সো লসিকা লিপিড পরিবহন করে। এবার আমরা আসি রক্তবাহিকাতে। রক্তবাহিকা থেকে আমাদের কী কী পড়তে হবে? রক্তবাহিকা মেইনলি আমাদের ধমনী, শিরা আর কৌশিক জালিকা। ধমনী কি? ধমনী হচ্ছে যেগুলো হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়। শিরা কি? শিরা হচ্ছে কৌশিক জালিকা থেকে সৃষ্টি হয়। আর কৌশিক জালিকা কি? ধমনী আর শিরা যেখানে একত্রিত হয় সেটাই হচ্ছে কৌশিক জালিকা। সো এটা হচ্ছে একটা সাধারণ ধারণা। এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাই। তো ধমনী কি? ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে সারা দেহে বাহিত করে। এর ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমূহ সমৃদ্ধ রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পৌঁছে দেয়। এটা ব্যতিক্রম। ধমনীর তিনটা প্রাচীর আছে। একটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, অর্থাৎ বাইরের অংশ, যেটা যোজক টিস্যু আছে। তারপর আছে টিউনিকা মিডিয়া, মিডিয়া মানে মাঝখানের অংশ, যেটা পেশি নির্মিত। পেশি মানে কি? মায়োসিন। সো এম ফর মায়োসিন, এম ফর মিডিয়া। তো টিউনিকা মিডিয়া মাঝে আছে, বাইরে আছে এক্সটার্না, এক্সটেনশন আছে এক্সটার্না, আর ভেতরে আছে ইন্টিমা, এন্টারে আছে ইন্টিমা। ধমনীর প্রাচীর কেমন? ধমনীর প্রাচীর বেশ পুরু, স্থিতিস্থাপক। ধমনী শুরু হয় কোথায়? হৃৎপিণ্ড থেকে, আর শেষ হয় কোথায়? কৌশিক জালিকায় গিয়ে। এটুকু জানলেই হচ্ছে। কপাটিকা কি? কপাটিকা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমূহ সমৃদ্ধ রক্ত কপাটিকা পরিবহন করে, শিরা পরিবহন করে। শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তবে একটা শিরা ব্যতিক্রম, কোনটা? পালমোনারি শিরা। পালমোনারি শিরা কী করে? এটা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। ধমনীতে যেহেতু অনেক মোটা প্রাচীর, তার মানে এর কেন্দ্রীয় গহ্বরটা ছোট, তার মানে এর লুমেন ছোট। আর ধমনী আর শিরার ক্ষেত্রে কি হয়? শিরার ক্ষেত্রে এর বাইরের এই প্রাচীরটা পাতলা, সো ভেতরের জায়গা বড়, অর্থাৎ লুমেন বড়। লুমেন বড় মানে এখানে কপাটিকা দেওয়ার জায়গা আছে, সো এখানে কপাটিকাও আছে। সেইগুলোই। আর শিরা কৌশিক জালিকা থেকে শুরু হয় আর হৃৎপিণ্ডে শেষ হয়। কৌশিক জালিকা হচ্ছে দুইটার সংযোগস্থল, যেখানে রক্ত ও টিস্যু রসের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় বিভিন্ন খাদ্য, সার, রেচন দ্রব্য এগুলো আদান প্রদান ঘটে। সো এগুলো আমরা পড়ে ফেলেছি। এবার আসছে হৃৎপিণ্ড। সো এবার আমরা এসেছি মানবদেহের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান হার্টে। সো হার্ট একটা অঙ্গ, যেটা হৃৎপেশি আছে, এবং হৃৎপেশির মাধ্যমে এটা নিরবিচ্ছিন্নভাবে পাম্প করে। সো কতবার পাম্প করে? সারা জীবনে প্রায় 2600 বার, মিলিয়ন বার হার্টটা পাম্প করে। কত মিলিয়ন টন বা কত মিলিয়ন লিটার রক্ত পাম্প করে? 155 মিলিয়ন লিটার রক্ত পাম্প করে। এবার হৃৎপিণ্ড কখন সৃষ্টি হয়? মাতৃগর্ভের 4 সপ্তাহে হৃৎস্পন্দন প্রথম শুরু হয়। সো হৃৎপিণ্ড 4 অক্ষর বিশিষ্ট, সো 4 সপ্তাহ থেকে মাতৃগর্ভের এই হৃৎস্পন্দনটা শুরু হয়। এরপর এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে বক্ষ গহ্বরে, মধ্যছদার ওপরে, 2 ফুসফুসের মাঝখানে, বাম দিকে, একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত। এটা কেমন দেখতে? ত্রিকোণাকার। এর গোড়াটি ঊর্ধ্বমুখী থাকে, তার মানে নিচের অংশ হচ্ছে অ্যাপেক্স আর উপরের অংশ হচ্ছে বেজ। এই যে নিচের অংশ হচ্ছে অ্যাপেক্স ও ঊর্ধ্বমুখী অংশটি হচ্ছে বেজ। দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত? 12:8। এবার এর আবরণে আসি। দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত। আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম আবার 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে বাইরের ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর ভেতরেরটি হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়াম 2টি ভাগে বিভক্ত। বাইরের অংশটি হচ্ছে প্যারাইটাল, ভেতরে হচ্ছে ভিজারাল। ভতে ভিজারাল। আর স্তর দুটির মাঝে একটা ফ্লুইড থাকে যেন ঘর্ষণ না হয়। এর ফ্লুইডের নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এবার হৃৎপিণ্ডের প্রাচীর গঠন কে করে? কার্ডিয়াক পেশি মেইনলি হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করে। সো 3টা প্রাচীর হচ্ছে এপিকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে বাইরের অংশ, মায়োকার্ডিয়াম হচ্ছে ভেতরের অংশ, এন্ডোকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে ভেতরের অংশ। সো এপিকার্ডিয়াম কি করে? এপিকার্ডিয়াম হচ্ছে চর্বির একটা আস্তরণ সৃষ্টি করে। এই যে চর্বির যে আস্তরণটা আছে এটা সৃষ্টি করে এপিকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম কি করে? মায়োকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণে ভূমিকা পালন করে। এটাই কি থাকে? পেশি থাকে। এম ফর মায়ো, এম ফর মাসেল। সো এম ফর মায়ো, এম ফর মাসেল, তার মানে মাসেল বা পেশি থাকে সবচেয়ে বেশি মায়োকার্ডিয়াম, আর এটা সবচেয়ে বেশি পুরু।
এন্ডোকার্ডিয়াম কী করে? এন্ডোকার্ডিয়ামে মেইনলি হৃৎপিণ্ডের বিভিন্ন টিস্যু নির্মাণ করে, বিভিন্ন অন্তঃপ্রাচীর, বিভিন্ন প্রকোষ্ঠ, নিলয়, অলিন্দ এগুলো গঠন করে এন্ডোকার্ডিয়াম। এবার আমরা আসি হৃৎপিণ্ডের পেশি অর্থাৎ কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশি একটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কেন? কারণ আমাদের নিয়ন্ত্রণ করতে হয় না, বাট বিশেষ ধরনের কেন? কারণ এখানে নিউক্লিয়াস থাকে অনৈচ্ছিক পেশি হওয়ার সত্ত্বেও। আবার এখানে কী কী থাকে দেখি। এতে মায়োফাইব্রিল থাকে বা অনুপ্রস্থ রেখা থাকে, সাইটোপ্লাজম অর্থাৎ সার্কোপ্লাজম থাকে, যেটা হচ্ছে মায়োফাইব্রিলের সজ্জিত থাকে। এই যে এইটা হচ্ছে অনুপ্রস্থ রেখা, আর অনুপ্রস্থ রেখা যাতে ভাসমান সেটা হচ্ছে সার্কোপ্লাজম। আর এই দাগগুলো হচ্ছে সার্কোলেমা নামে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ। আর মধ্যকার এই ডিস্কগুলো হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক। এই তো এগুলো জানলেই হচ্ছে। এরপর আমরা আসবো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ, চেম্বার ও এর মেকানিজম নিয়ে। সো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এবং এর কাজগুলো চলো আমরা দেখে আসি। সো মেইনলি দেহের কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ইনফিরিয়র ভেনা কাভা অর্থাৎ নিম্ন মহাশিরা এবং সুপিরিয়র ভেনা কাভা অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কোথায় প্রবেশ করে? অ্যাট্রিয়ামে প্রবেশ করে, ডান অ্যাট্রিয়ামে। এরপর ডান অ্যাট্রিয়ামে যখন রক্ত পূর্ণ হয়ে যায়, এরপর এখানে একটা ডান অ্যাট্রিয়াম আর ডান নিলয়ের মাঝে একটা পেসমেকার থাকে, যেটাকে আমরা বলি সাইনো অ্যাট্রিয়াল নোড বা স্যান। এই স্যান কী করে? স্যান হচ্ছে মস্তিষ্ক থেকে আমাদের সিগন্যাল নিয়ে আসে যে কখন হার্টকে সংকোচন প্রসারণ করতে হবে। সো এই প্রসেসটা স্যান কন্ট্রোল করে। সো স্যানের কারণে সংকোচনটা সৃষ্টি হয়। এবার সংকোচন হওয়ার পর রক্ত কই চলে যাবে? রক্ত চলে যাবে আমাদের ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে। ট্রাইকাসপিড কপাটিকা কি? কপাটিকা হচ্ছে একটা ঢাকনা। যখন রক্ত একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে যাবে, এই ঢাকনাটা খুলে যাবে। এগুলো কার্ডিটেন্টিনি নামক তন্তু দিয়ে আটকে থাকে। এই যেগুলো হচ্ছে কার্ডিটেন্টিনি। সো এগুলো, এরপর রক্তটা চলে আসলো ডান নিলয়ে বা ডান ভেন্ট্রিকলে। এবার ডান ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকলের প্রাচীর যথেষ্ট পুরু দেখা যাচ্ছে, এই প্রাচীর রক্তটাকে চাপ দিবে। চাপ দেওয়ার কারণে রক্তটা চলে যাবে পালমোনারি ধমনী দিয়ে। পালমোনারি অর্থ কি? পালমোনারি অর্থ ফুসফুস। সো ফুসফুসে চলে যাবে। সো ফুসফুসে চলে যাওয়ার পর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চেঞ্জ হয়ে অক্সিজেনযুক্ত রক্ততে পরিণত হবে। এবার এই অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি শিরাতে ঢুকবে। শিরা দিয়ে কোথায় ঢুকবে? বাম অলিন্দতে ঢুকবে। এবার বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা দিয়ে এটা বাম নিলয়ে ঢুকবে। সো বাম নিলয় পর্যন্ত আমরা এসেছি। এবার দেখা যাচ্ছে বাম নিলয়ের প্রাচীর সবচেয়ে পুরু। এই পুরু প্রাচীর অনেক জোরে চাপ প্রয়োগ করবে। চাপ প্রয়োগ করে এটাকে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্তকে পাঠিয়ে দিবে। এছাড়াও এখানে আরও কিছু প্রসেস ঘটে। কী কী প্রসেস? প্রথম প্রসেসটা হলো পুরো হৃৎপিণ্ড তো চলাচল করার জন্য বা সংকোচন প্রসারণের জন্য একটা শক্তি প্রয়োজন। এই শক্তিটা কোথা থেকে পাবে? হৃৎপিণ্ডে বিভিন্ন রক্তজালক দিয়ে ভরা আছে। রক্তজালকগুলোকে বলা হয়, এই রক্তজালকগুলো মেনলি করোনারি সাইনাস নামে পরিচিত। সো এই করোনারি সাইনাসে কী হয়? এই করোনারি সাইনাস থেকে বিভিন্ন শিরা উপশিরা এই হৃৎপিণ্ডের বাইরের স্তরগুলো বা যে চর্বি স্তরগুলো আছে ওগুলোতে পুষ্টি প্রদান করে। সো এখানেও একটা কপাটিকা থাকে। এই কপাটিকার নাম হচ্ছে থিবেসিয়ান কপাটিকা বা করোনারি কপাটিকা। যাই হোক, আর আরেকটা প্রসেস এখানে ঘটে, যে হচ্ছে আমাদের এই পালমোনারি শিরা দিয়ে যখন এই রক্তটা ফুসফুসে যায়, তখন এই পালমোনারি ভালভ অতিক্রম করতে হয় এটাকে। সো এটা আরেকটা প্রসেস। আবার অ্যাওর্টা দিয়ে যখন যায়, তখন এখানে আরেকটা ভালভের মুখোমুখি হতে হয়। এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ বা এটা হচ্ছে ইউস্টেশিয়ান ভালভ। সো এগুলো গেল। সো আমরা ম্যাক্সিমাম জিনিসই জেনে গিয়েছি, যেমন কার্ডিটেন্ডিনি থাকে যেটা দিয়ে তৈরি হয় আমাদের ভালভগুলো। এরপর এই যে হৃৎপিণ্ডের বাম দিকের ভেন্ট্রিকুলার প্রাচীর বেশি পুরো, কেননা পুরো শরীরে এই রক্তটা সরবরাহ করতে হবে। এরপর এই যে বিভিন্ন কপাটিকা, এর কাজ। কপাটিকাগুলো অবস্থান তো আমরা অলরেডি দেখেছি, তাও আর একবার রিক্যাপ করে নিই। এই যে ট্রাইকাসপিড থাকে ডান দিকে, ডান অলিন্দ আর নিলয়ের মাঝখানে। বাইকাসপিড বা মাইট্রাল থাকে এখানে, এটা হচ্ছে বাম অলিন্দ নিলয়ের মাঝখানে। অ্যাওর্টিক কপাটিকা থাকে অ্যাওর্টার সামনে। এই যে অ্যাওর্টা দিয়ে যখন সারা দেহে যাবে, তার আগে অ্যাওর্টিক কপাটিকা দিয়ে এটা পরিবাহিত হয়। পালমোনারি কোথায় থাকে? পালমোনারি থাকে এই যে পালমোনারি শিরার মাঝখানে। এই তো। আর হচ্ছে আরেকটা কপাটিকা আছে করোনারি বা থিবেসিয়ান, এটা থাকে
করোনারি সাইনাস বা এই গাত্রে হৃৎপিণ্ডের গায়ে থাকে। যাই হোক, এই যে এইগুলো আমরা বুঝলাম। এবার হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। এখন জাংশনাল টিস্যু কেন লাগবে? এখন হৃৎপিণ্ড একটা স্বয়ংক্রিয় অর্গ্যান, এটাতে আমাদের নিজস্ব কোনো কন্ট্রোল নেই। সো এটাকে অবশ্যই আমাদের ব্রেইনকে কন্ট্রোল করতে হবে। সো ব্রেইন কীভাবে, বিভিন্ন নার্ভের মাধ্যমে ব্রেইন এটাকে স্বতঃস্ফূর্তভাবে কন্ট্রোল করে। সো এই কন্ট্রোল করার জন্য বিভিন্ন নোড প্রয়োজন আমাদের। সো এরকম কয়েকটা নোড আছে, যেমন সাইনার্চিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিসের ডানো বাম শাখা ও পার্কিনজি তন্তু। এই কয়েকটা নোড, এই কয়টা জাংশনাল টিস্যুর মাধ্যমে মেইনলি হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে চলাচল করে। সো এখন আমরা দেখি হৃৎপিণ্ড প্রতি মিনিটে 70 থেকে 80 বার, গড়ে 75 বার স্পন্দন করে। এখানে 1400 লিটার রক্ত সঞ্চালিত হয়। তারপর হৃৎপিণ্ডের প্রাচীরে কোনো নিউরন নেই, তাই আমরা কন্ট্রোল করতে পারছি না নিজেরা। এবার কি দ্বিবর্তী সংবহন আর একবর্তী সংবহন। দ্বিবর্তী সংবহনটা কি? এই যে আমাদের এই হার্ট থেকে আবার হচ্ছে ফুসফুসে যাচ্ছে না রক্তটা, দুইটা ফুসফুসে গিয়ে আমাদের হার্ট থেকে ফুসফুস পর্যন্ত যাচ্ছে, আবার ফুসফুস থেকে হার্টে আসছে। এই যে এটা একটা দুইটা সাইকেল চলছে। অনেকের ক্ষেত্রে এই দুইটা সাইকেল চলে না, জাস্ট হার্টই থাকে, হার্টের থেকেই রক্তটা এক্সচেঞ্জ হয়ে যায়। সো যেটাই হার্ট আর ফুসফুস একসাথে থাকে সেটা হচ্ছে দ্বিবর্তী, আর যেটাই শুধু হার্ট থাকে সেটা হচ্ছে একবর্তী। এই যে শুধু হৃৎপিণ্ড আর একটা হৃৎপিণ্ড আর সাথে আরও একটি সাথে হচ্ছে চক্রাকারে আবর্তিত হয়। এরপর রক্তের প্রকৃতি হচ্ছে একবর্তীর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড আর দ্বিবর্তীর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন উভয়ই। এবার রক্তচাপ, একবর্তীর ক্ষেত্রে রক্তচাপ কম হয় আর দ্বিবর্তীর ক্ষেত্রে রক্তচাপ বেশি হয়, যেহেতু দুইটা অর্গান আছে। একবর্তীর ক্ষেত্রে অক্সিজেন সরবরাহের হার কম, দ্বিবর্তীর ক্ষেত্রে অক্সিজেন সরবরাহের হার বেশি, কেন ফুসফুসে গিয়ে অক্সিজেন বৃদ্ধি করে নেয়। আর এর উদাহরণ হচ্ছে মাছ জাতীয় প্রাণী, আর দ্বিবর্তী সংবহনের উদাহরণ হচ্ছে স্তন্যপায়ী বা পাখি, এই জাতীয় মেরুদণ্ডী প্রাণী। এরপর আমরা আসছি মাছ ও মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য। একই, আমরা আগে যেটা বললাম এটাও সেম, বাট মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অন্যদিকে মাছের একটি অ্যাট্রিয়াম, একটি ভেন্ট্রিকল, যেখানে মানুষের 2টি অ্যাট্রিয়াম আর 2টি ভেন্ট্রিকল। মাছের একটা উপপ্রকোষ্ঠ থাকে সাইনাস ভেনেসাস, যেটা মেইনলি ওর কার্বন ডাইঅক্সাইডটাকে দূষণ থেকে বাঁচাতে সহায়তা করে, আর মানুষের সাইনাস ভেনেসাস নেই। এই তো, আর মেইনলি একচক্রী এটা, আর এটা হচ্ছে দ্বিচক্রী ইজিলি। এরপর আমরা আসছি কার্ডিয়াক চক্র। সো কার্ডিয়াক চক্র মেইনলি হচ্ছে সিস্টোল আর ডায়াস্টোলের মাধ্যমে সংগঠিত হয়। আমরা আগেই পড়েছি যে প্রতি মিনিটে 75 বার হার্টবিট হয়, আর এই চক্রের সময়কাল কত? 0.8 সেকেন্ড। এবার আমরা কার্ডিয়াক চক্রের সময়কালগুলো পড়বো। কার্ডিয়াক চক্রের সময়কাল আমার টেলিগ্রাম চ্যানেল কনসেপ্ট বিল্ডারে আরও ডিটেলসে পড়ানো আছে, আমি তোমাদের একটু শর্টকাটে বুঝিয়ে দিই। এখন 4টা সংখ্যা আছে এখানে, কি কি? 0.1, 0.3, 0.5, 0.7। সো 1-3 ছোটো, 5-7 বড়। এখন ডায়াস্টোলের ক্ষেত্রে আমরা দেখছি দুইটাই বড়, 5 আর 7, আর সিস্টোলের ক্ষেত্রে দেখছি দুইটাই ছোট, 1 আর 3। কেন হচ্ছে এটা আমরা চলো ক্লিয়ার করে নিই। সিস্টোলের ক্ষেত্রে আমাদের জাস্ট সংকোচন হয়, মানে সিস্টোলের ক্ষেত্রে আমাদের শুধু একটা জিনিসকে সংকুচিত করলে আরেকটা চেম্বারে পাঠাতে হচ্ছে, কিন্তু ডায়াস্টোলের ক্ষেত্রে কি হচ্ছে? রক্ত পুরোটাকে ধারণ করতে হচ্ছে। সো দুইটার মধ্যে ডিফারেন্স আছে। শুধু সংকোচন বা জাস্ট সংকোচন করতে কম টাইম লাগবে, বাট পুরো রক্তটাকে ধারণ করতে বেশি টাইম লাগবে। সো ইজিলি আমরা বলতে পারি যে 1-3 হবে সিস্টোলের ক্ষেত্রে, আর 5-7 হবে ডায়াস্টোলের ক্ষেত্রে। এখন সিস্টোলের ক্ষেত্রে কখন 1 কখন 3? তাহলে দেখি অ্যাট্রিয়াম, এই যে এটা হচ্ছে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামে সিস্টোলে লাগে 0.1 সেকেন্ড, আর ভেন্ট্রিকলের সিস্টোলে লাগে 0.3 সেকেন্ড। কেন ভেন্ট্রিকলে 0.3? কারণ অ্যাট্রিয়ামের ক্ষেত্রে রক্ত অলরেডি চেম্বারে থাকছে, এখানে একটা মুভমেন্ট আছে, অলরেডি এক্সট্রা একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে বাইরে থেকে রক্ত এসে, সো এখানে সংকোচন হতে ইজি হচ্ছে। আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি হচ্ছে? ভেন্ট্রিকলের ক্ষেত্রে রক্ত প্রথমে আসবে, তারপর সেটাকে ধারণ করছে, তারপর সংকোচন করছে। সো এখানে এক্সট্রা কোনো কাইনেটিক প্রসেস হচ্ছে না। সো এখানে মেইনলি তার মানে বলতে পারি যে অ্যাট্রিয়ামের সিস্টোল কম সময় লাগে, আর ভেন্ট্রিকলের সিস্টোলে বেশি সময় লাগে। এরপর কি ডায়াস্টোল। অ্যাট্রিয়ামের ক্ষেত্রে লাগে 0.7, আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে লাগে 0.5। কেন? কারণ অ্যাট্রিয়ামের সাইজ ছোটো, অ্যাট্রিয়ামের সাইজ যেহেতু ছোটো আর ভেন্ট্রিকলের সাইজ যেহেতু বড়ো, তার মানে একটাই কম টাইম লাগছে আর আরেকটাই বেশি টাইম লাগছে। এই তো, এবার আমরা ম্যাক্সিমাম জিনিস আমাদের এখানে কভার হয়ে গেছে, বাট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, যে ভেন্ট্রিকলের সিস্টোলের শব্দ হচ্ছে লাভ, আর ভেন্ট্রিকলের ডায়াস্টোলের শব্দ হচ্ছে ডাব। এই দুইটা শব্দ আমাদের মনে রাখতে হবে। এই যে হার্টবিট বা মায়োজেনিক নিয়ন্ত্রণ, এই পুরো প্রসেসটাকে কী বলে? হৃৎপিণ্ডের এটাকে বলে মায়োজেনিক নিয়ন্ত্রণ, যে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো না, বাট স্যান্টান দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। সো এটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এবার স্যান কি? সাইনোঅ্যাট্রিয়াল নোড। এটা কোথায় থাকে? এটা থাকে ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে, এই যে ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে।
বা ডান এট্রিয়াম আর সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে থাকে ছিদ্রের। এটা মেইনলি কী করে, এটা হচ্ছে পেসমেকার। পেসমেকার মানে কি? পেস মানে হচ্ছে একটা গতি সৃষ্টি করে। এটা কিভাবে? এটা একটা অ্যাকশন পটেনশিয়াল, মানে পটেনশিয়াল এনার্জি বুঝে না, জমিয়ে রাখে একটা শক্তি, ওই শক্তিটা জমিয়ে রাখে এবং পরবর্তীতে এই উদ্দীপনাটা পুরো হৃৎপিণ্ডে ছড়িয়ে দেয় কারেন্টের মতো পুরো উদ্দীপনাটা যেমন ইলেকট্রন ছড়িয়ে দেয়, তেমন পুরো উদ্দীপনাটা হৃৎপিণ্ডে ছড়িয়ে দেয় এবং পুরো হৃৎপিণ্ডটা তখন সংকোচন প্রসারণ করতে পারে। স্যান থেকে এভিতে যায়, এভি থেকে বান্ডল অফ হিসে যায়, এভাবে পুরো উদ্দীপনাটা পুরো হৃৎপিণ্ডে ছড়িয়ে যায় এবং সংকোচন প্রসারণের এই চক্রটা চলতে থাকে। সো এই যে স্যানকে আমাদের পেসমেকার বলা হয়। এবার এভিএন কি? এভিএন স্যানের পর যেই অংশটা আছে সেটাই এভিএন। এখন স্যান থেকে এভিএনে উদ্দীপনা পরিবহনে 0.03 সময় লাগে। এখন এভিএনে যাওয়ার পর আবার আগত উদ্দীপনা 0.09 সেকেন্ড দেরি করে, তার মানে কিছুক্ষণ হোল্ড করে, এটাকে এভি নোডাল ডিলে বলে। এবার এভিএন থেকে ভেন্ট্রিকলের পেশিতে পৌঁছাতে আরও 0.04 সেকেন্ড সময় লাগে। তাহলে মোট কত সময় লাগছে? 4 আর 3 7 আর 9 16 সেকেন্ড, তার মানে 0.16 সেকেন্ড সময় লাগে ভেন্ট্রিকল পর্যন্ত পৌঁছাতে। এই স্যান থেকে আগত এভিএন থেকে যখন আমরা ভেন্ট্রিকলে পৌঁছাচ্ছি পুরো 0.16 সেকেন্ড সময় লাগছে। সো এই প্রসেসটা হচ্ছে এসএ নট থেকে এভি নট, তারপর বান্ডল অফ হিস, তারপর পার্কিনজি তন্তুতে যাচ্ছে। সো স্যানকে কী বলে? স্যানকে বলে পেসমেকার বা ছন্দ নিয়ামক, আর এভিএনকে বলে সংরক্ষিত ছন্দ নিয়ামক। এবার ব্লাড প্রেশার কি? আমরা যখন হৃৎপিণ্ডের হচ্ছে আমাদের পেশি আছে না নিচের, যে পেশিগুলোর গাত্র থেকে চাপ দেওয়া হয় রক্তগুলোকে, সো এই চাপের কারণে রক্ত একটা গতি পায়। এই গতির কারণে ধমনী বা শিরায় রক্ত একটা চাপ ক্রিয়েট করে শিরার গাত্রে, এই চাপটাই মেইনলি রক্তচাপ। সো রক্তচাপ দুই ধরনের, একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোল মানে কি? হৃৎপিণ্ডের সংকোচনের পর যেই ধমনীতে চাপ হয় সেটা হচ্ছে সিস্টোলিক, আর হৃৎপিণ্ডের প্রসারণের পর যেই চাপটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ডায়াস্টোলিক। সো কোনটা কত দেখে নিই। সিস্টোলিক চাপ হচ্ছে অপটিমাম 130 থেকে 139, আর ডায়াস্টোলিক চাপ হচ্ছে 60 থেকে 89, মানে অপটিমাম 80। সো এর বেশি থাকলে উচ্চ রক্তচাপ, কম থাকলে নিম্ন রক্তচাপ। এই রক্তচাপ মাপে কী দিয়ে? সিগমা ম্যানোমিটার দিয়ে। আর অক্সিজেনের মাত্রা মাপে আর হৃদস্পন্দন মাপে কী দিয়ে? পালস অক্সিমিটার দিয়ে। ব্যারোরিসেপ্টর কি? ব্যারোরিসেপ্টর হচ্ছে একটা রিসিভ করা, অর্থাৎ ধরো এক জায়গায় আমাদের হঠাৎ করে রক্তচাপ কমে গেল, এই উদ্দীপনাটা ব্যারোরিসেপ্টরগুলো রিসিভ করে কোথায় পাঠায়? ব্রেনে পাঠায়। ব্রেন আবার কি করে? এই ভেগাস স্নায়ুতে আবার সেই জায়গায় যায়, সেই জায়গায় হৃৎপিণ্ডকে বলে বেশি পাম্প করো, এবার বেশি পাম্প করার কারণে আবার আগের মতন মানে সঠিকভাবে আমাদের রক্তচাপটা করে দেয়। সো এটাই মেইনলি প্রসেস। আমাদের রিসিপ্টর জাস্ট পড়তে হবে কোনটা কী। সো উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোনগুলো বা অ্যাওর্টিয়াল ব্যারোরিসেপ্টর কোনগুলো? অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, তারপর ডানোবাম, ক্যারোটিড ধমনী, ক্যারোটিড সাইনাস। তারপর কি এগুলো কি করে? এগুলো হচ্ছে উদ্দীপনাকে মেডুলায় পাঠায় এবং মেডুলার ভ্যাসোমোটর কেন্দ্র দমিত হয়, তারপর সেটা হৃৎপিণ্ডে যায় এবং হৃৎপিণ্ডকে আস্তে পাম্প করতে বলে। এরপর কি নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন ব্যারোরিসেপ্টর, এটা খুবই ইম্পর্টেন্ট। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের অপর নাম কি? আয়তন ব্যারোরিসেপ্টর। সো এর অংশ কী কী? সিস্টেমিক শিরা বড় বড়, পালমোনারি রক্তবাহিকা, ডান এট্রিয়াম ও ভেন্ট্রিকলের প্রাচীরের ব্যারোরিসেপ্টর, এগুলো হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। এগুলো কী করে? মস্তিষ্কে হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ করে। হাইপোথ্যালামাস কী করে? বিভিন্ন ডাক্সটা গ্লোমেরুলার কোষ থেকে রেনিন এনজাইম ক্ষরণ করে, যেটা ইজিলি হচ্ছে রক্তচাপ কমিয়ে আনে, রক্তচাপ বাড়িয়ে দেয়, সরি। এরপর আমাদের মানবদেহের রক্ত সংবহন পদ্ধতি, 4টা পদ্ধতিতে হয়: সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল আর করোনারি। সিস্টেমিক কি? যেই যে একটা সিস্টেম, এই যে বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা থেকে টিস্যু, মহাশিরা, এই যে পুরো প্রসেসটা যেটা জেনারেলি হয় সেটাই হচ্ছে সিস্টেমিক, সিস্টেমের মধ্যে আছে। পালমোনারি কি? পালমোনারি মানে ফুসফুস, তার মানে হার্ট থেকে ফুসফুসে যাবে, আবার ফুসফুস থেকে হার্ট আসবে, এটা যেই প্রসেস সেটা হচ্ছে পালমোনারি। পোর্টাল কি? পোর্ট মানে কি আমরা জানি? পোর্ট মানে হচ্ছে এই যে আমরা বলি মংলা পোর্ট, তারপর আমরা বলি হচ্ছে রূপসা পোর্ট। এই যে পোর্টে আমরা যেই পরিবহনটা করি, মানে একটি বন্দর থেকে আরেকটি বন্দর, তার মানে যাতায়াতের জন্য থেমে থেমে যেই পরিবহনটা, সেটাই হচ্ছে পোর্টাল। যেমন রেনাল পোর্টাল আছে, রেনাল মানে হচ্ছে বৃক্ক, এবার বৃক্ক থেকে আবার আরেকটা অঙ্গে যাবে, পাকস্থলিতে যাবে, সেখান থেকে অন্ত্রে যাবে, এভাবে পোর্ট করতে করতে আস্তে আস্তে পুরো চক্রাকারে ঘুরবে, এটা হচ্ছে পোর্টাল সংবহন। আর করোনারি তো আমরা জানি, হার্টের প্রাচীরে বিভিন্ন ধরনের খাদ্যের প্রয়োজন হয় বা পুষ্টির প্রয়োজন হয়, এই পুষ্টিগুলো করোনারি সংবহন তন্ত্রের মাধ্যমে সরবরাহকৃত হয়। সো এটা কই। এবার সিস্টেমিক সংবহন করতে লাগে কত সেকেন্ড? 25 থেকে 30 সেকেন্ড লাগে আমাদের। এবার পালমোনারি সংবহন, পালমোনারি মানে এই ফুসফুস হচ্ছে মেইন, এই যে কেন্দ্রে থাকবে ফুসফুস, এবার ডান ভেন্ট্রিকল পালমোনারি ধমনী, তারপর ফুসফুস থেকে পালমোনারি শিরা, তারপর বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, এভাবে চলে যাবে পুরো প্রসেসটা।
পোর্টাল, এই যে পোর্ট, ফুসফুস, তারপর মাথা, তারপর যকৃৎ, তারপর অন্ত্র, তারপর বৃক্ক, তারপর পা, এভাবে পোর্ট করে যাচ্ছে, মানে এক একটা বন্দর থেকে আরেকটা বন্দরে যাচ্ছে, এই ভেঙে ভেঙে যাতায়াতটাই হচ্ছে পোর্টাল সংবহন। এই যে মেরুদণ্ডী প্রাণীদের মেইনলি হচ্ছে হেপাটিক আর রেনাল সংবহন থাকে, তবে রেনাল সংবহন মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী দেহে অনুপস্থিত। সো মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী দেহে কোনটা নেই? রেনাল সংবহন নেই, অর্থাৎ আমাদের কিডনিতে এই সংবহনটা নেই। এবার করোনারি সংবহন তো আমরা জানি যে ফুসফুসের হৃৎপিণ্ডের নিজেরও পুষ্টি অক্সিজেনের প্রয়োজন, এটা যে মেটাই সেটাই হচ্ছে করোনারি সংবহন। এবার আমরা হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ সম্পর্কে জানবো, যেমন প্লিউরিসি হচ্ছে ফুসফুসের আক্রমণ, নিউমোনিয়া ফুসফুসের জীবাণু সংক্রমণ, এরপর হচ্ছে এগুলো আমাদের লাগবে না। এবার বিভিন্ন কার্ডিওভাস্কুলার রোগের মধ্যে কয়েকটা রোগ ইম্পর্ট্যান্ট, যেমন ভালভুলার হার্ট ডিজিজ। এখানে কি হয়? এখানে হচ্ছে এক বা একাধিক কপাটিকা অকার্যকর হয়ে যায়। কার্ডিওমেগালি, মেগা মানে কি? বড়, সো হৃৎপিণ্ড বড় হয়ে যায়। এবার কি? কার্ডিওমায়োপ্যাথি, মায়োসিন কি? মায়োসিন মানে পেশি, সো হৃৎপেশির রোগ। পেরিকার্ডিয়া কি? হৃৎপিণ্ডের প্রাচীর, সো হৃৎপিণ্ডের প্রাচীরের প্রদাহ। তারপর স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়া যদি রিউম্যাটিক জ্বর হয় তখন সেটাকে রিউম্যাটিক হৃদরোগ বলে, এগুলোই। আর করোনারি সব রোগকে একত্রে ইস্কিমিয়া বলে, যার মধ্যে আছে অ্যানজিনা, হার্ট ফেইলিওর, হার্ট অ্যাটাক, এগুলো। অ্যানজিনা কি? বা হৃদশুল বলে, অ্যানজিনার অপর নাম হচ্ছে হৃদশুল। সো অ্যানজিনা কি? বুকে ব্যথা। অ্যানজিনা দুই প্রকার, স্থির অ্যানজিনা, অস্থির অ্যানজিনা। আরেকটা হচ্ছে পরিবর্তনশীল অ্যানজিনা। পরিবর্তনশীল অ্যানজিনা কখন হয়? যখন হচ্ছে ঘুমের সময় বা ঠান্ডার কারণে যেই অ্যানজাইনাটা হয় বা বুকে ব্যথা হয় সেটা হচ্ছে প্রিন্সমেন্টাল অ্যানজাইনা বা পরিবর্তনশীল অ্যানজাইনা। আর অস্থির অ্যানজাইনা কি? যখন আমরা বিশ্রামে থাকি না, দৌড়াদৌড়ি করি, এই সময় যখন ব্যথা হয় সেটা হচ্ছে অস্থির অ্যানজাইনা। আর যখন আমরা বিশ্রামের সময় ব্যথা হয় তখন সেটা হচ্ছে স্থির অ্যানজাইনা। অ্যানজাইনার কারণ কি? অ্যানজাইনার কারণ হচ্ছে প্রথম ও প্রধান কারণ অক্সিজেন হৃৎপেশিতে যাচ্ছে না। অক্সিজেন যখন পরিবহন কম হবে তখন হচ্ছে বিকল্প উৎস হিসেবে কী করবে? পাইরুভিক অ্যাসিড থেকে শক্তি উৎপাদন করবে। আর এই পাইরুভিক অ্যাসিড থেকে শক্তি উৎপাদন করতে গিয়ে ল্যাকটিক অ্যাসিড নামে একটা উপজাত তৈরি হবে। এই ল্যাকটিক অ্যাসিড খুব ক্ষতিকর, যেটা জমে গিয়ে হৃৎপেশিতে ব্যথা সৃষ্টি হয়, এটাই। অ্যানজাইনার স্থায়িত্ব হচ্ছে 5 থেকে 30 মিনিট, এগুলোই। হার্ট অ্যাটাক কি? ধরো এই যে হার্টে আমাদের একটা জায়গাতে অক্সিজেন যেতে পারছে না, অক্সিজেন না যাওয়ার কারণে, আর এখানে চর্বি জমে যাওয়ার কারণে এই অংশটাতে আমাদের অক্সিজেন যেতে পারছে না। সো আস্তে আস্তে এই অংশের টিস্যুগুলো অকার্যকর হয়ে যাবে। সো তখন কি হবে? যেহেতু অক্সিজেন যেতে পারছে না, ওই অংশের টিস্যুটা অকার্যকর হয়ে গেছে, তখন রক্ত আর ওই অংশ দিয়ে পরিবহন করতে পারবে না, ফলে পুরো হৃৎপিণ্ডটাই অকার্যকর হয়ে একটা হার্ট অ্যাটাক দেখা যাবে, এটাই। এটার অপর নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অর্থাৎ রক্ত প্রবাহের বন্ধের কারণে টিস্যুর মৃত্যু, যেটা তোমাকে এতক্ষণ বললাম। সো হার্ট অ্যাটাক আর স্ট্রোকের মধ্যে পার্থক্য কী? দুটো একই, কিন্তু দুটার মধ্যে একটাই পার্থক্য, একটা হচ্ছে মস্তিষ্কে হয় আর একটা হচ্ছে হৃৎপিণ্ডে হয়। মস্তিষ্কে যদি এই সেম কাজটা হয়, যে রক্তনালীর ভেতর যদি চর্বি জমে যাওয়ার পর হচ্ছে অক্সিজেন যেতে পারে না, অক্সিজেন যখন যেতে পারে না তখন টিস্যু মরে যাওয়ার কারণে ওই অংশটা পুরো অকার্যকর হয়ে যায় এবং পুরো সংবহনতন্ত্র অফ হয়ে যায়। তখন এটা যদি ব্রেইনে হয় তাহলে সেটা স্ট্রোক, আর হার্টে হলে সেটা হার্ট অ্যাটাক, এইটাই। হার্ট ফেইলিয়ার কি? হার্ট ফেইলিয়ার হচ্ছে হার্টের কোনো অংশ পুরোপুরি বিকল হয়ে যাওয়া, ফলে পুরো হার্টটাই অকার্যকর হয়ে যাওয়া, এটাই মেইনলি হার্ট ফেইলিয়ার। এখন করোনারি ঝুঁকিগুলো কখন হয় সেটা জেনে নিই। যেমন বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষদের বেশি হয় এটা, আর মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর। মেনোপজ মানে কি? মেনোপজ মানে যখন আমাদের এই রজচক্রটা অফ হয়ে যায় তখন তারপর থেকে এই ঝুঁকিটা বৃদ্ধি পায়। পারিবারিক ইতিহাস মানে জেনেটিক্যালি যদি এটা সমস্যা থাকে, ধূমপান করলে এটা হয়, রক্তনালীর সংকোচন হয়ে যায়, কার্বন মনোক্সাইড হচ্ছে পর্দাগুলো নষ্ট করে দেয়, এই অবস্থাকে বলে অ্যাথেরোক্লোরোসিস। উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, স্থূলতা, বিভিন্ন শারীরিক নিষ্ক্রিয়তা, ক্যান্সারের জন্য যদি আমরা রেডিওথেরাপি নিই তখন এইসব কারণে আমাদের এইগুলো হয়ে থাকে। সো হৃদরোগ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে। কি কি? এক্সরের মাধ্যমে কি করা যায়? হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়। ইসিজির মাধ্যমে কি জানা যায়? হৃৎপিণ্ডের প্রাথমিক রোগগুলো জানা যায়, যেমন হার্ট অ্যাটাক জানা যায়। সো ইসিজির মাধ্যমে কি জানা যায়? হার্ট অ্যাটাক। এক্সরের মাধ্যমে কি জানা যায়? হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা জানা যায়। আর ইসিজির মাধ্যমে প্রাথমিক রোগ যেমন হার্ট অ্যাটাক নির্ণয় করা যায়। ইটিটির মাধ্যমে কী করা যায়? হৃৎপিণ্ডের কার্যক্ষমতা জানা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট।
ইটিটির মাধ্যমে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা নির্ণয় করা যায়। রক্তের বিএনপি টেস্টের মাধ্যমে হার্ট ফেইলর সম্পর্কে জানা যায়, বিএনপি ফেল করে, সো বিএনপি টেস্টের মাধ্যমে হার্ট ফেইলর সম্পর্কে জানা যায়। করোনারি এনজিওগ্রামের মাধ্যমে হার্ট ব্লক সম্পর্কে জানা যায়, এনজিওগ্রামের মাধ্যমে হার্ট ব্লক সম্পর্কে জানা যায়। আর এমআরআই এর মাধ্যমে হৃৎপেশির সম্পর্কে জানা যায়, এম ফর মাসেল মানে পেশি, সো হৃৎপেশি সম্পর্কে জানা যায়। আর হার্ট অ্যাটাক হলে ট্রপোনিন আই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যায়। সো এগুলো জানলাম। আর পেসমেকার কি? ধরো আমাদের হৃৎপিণ্ডে একটা স্যান নামক একটা পেসমেকার আছে, যেটা হচ্ছে উদ্দীপনা, মস্তিষ্ক থেকে আসা হার্টের জন্য উদ্দীপনাটা যোগান দেয়। এখন স্যান ধরো কাজ করছে না, তখন আমাদের কী করতে হবে? এমন একটা কৃত্রিম যন্ত্র সৃষ্টি করতে হবে যেটা স্যানের মতো কাজ করে এভিএন পর্যন্ত আমাদের সিগন্যালটা পৌঁছে দেবে, শরীরের ব্রেন থেকে গ্রহণ করে। এই কাজটা যেটা করে সেটা হচ্ছে কৃত্রিম পেসমেকার। সো কৃত্রিম পেসমেকার কখন লাগে? যখন অ্যারিথমিয়া হয়, অর্থাৎ হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন হয়, তখন এইটা লাগাতে হয়। সো পেসমেকারের কয়েকটা অংশ আছে, যেমন ইলেকট্রোড নামে একটা অংশ আছে, লিড নামে তার আছে, জেনারেটর থাকে, এগুলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকারে সাধারণত থাকে। আর দ্বিপ্রকোষ্ঠের কী থাকে? দুইটা তার থাকে, একটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামে যায় আর একটা ডান ভেন্ট্রিকলে চলে যায়। আর ত্রিপ্রকোষ্ঠ বিশিষ্টতে কী হয়? ত্রিপ্রকোষ্ঠ বিশিষ্টতে তিনটা তার থাকে, আর একটা ডান অ্যাট্রিয়ামে যায়, একটা ডান ভেন্ট্রিকলে যায়, আর একটা বাম ভেন্ট্রিকলে যায়। যত বেশি হার্ট নষ্ট হবে তত বেশি তার লাগবে, তত বেশি আমাদের ভেতরে যেতে হবে, এটাই। এর মেয়াদ থেকে কত বছর? 7 থেকে 10 বছর পর্যন্ত। আর মেকানিক্যাল হার্ট কি? হার্ট সম্পূর্ণ ফেল করেছে, তখন আমাদের মেকানিক্যাল হার্ট বা হার্ট ইমপ্ল্যান্ট বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস বানাতে হয়, যেটা আমাদের হার্টের বদলে কাজ করে। সো বাংলাদেশে মেকানিক্যাল হার্টের জনককে? সে হচ্ছে প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির। এবার ওপেন হার্ট সার্জারি কি? যখন রোগীর সম্পূর্ণ বুক উন্মুক্ত করে হৃৎপিণ্ডের অস্ত্রোপচার হয়, তখন সেটা ওপেন হার্ট সার্জারি। এটা সাকসেস রেট একটু কম। সো এটার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে অন পাম্প পদ্ধতি, তখন ওষুধ প্রয়োগ করে হৃৎফুসফুস মেশিনের সাহায্যে পাম্প করে সারাদেহে কৃত্রিমভাবে রক্ত সরবরাহ বজায় রাখা হয়। সারাদেহে রক্ত সরবরাহ বজায় না রাখলে তো সারাদেহ একদম অচল হয়ে যাবে, কোষগুলো ধ্বংস হয়ে যাবে, এই জন্য। এবার বাইপাস সার্জারি কি? বাইপাস সার্জারি হচ্ছে মেইনলি একটা বিকল্প পথ, অর্থাৎ ধরো আমাদের হৃৎপিণ্ডের একটা শিরা নষ্ট হয়ে গেছে বা একটা ধমনী নষ্ট হয়ে গেছে, তখন আমরা শরীরের অন্য কোনো অংশ থেকে একটা ধমনী নিয়ে ওখানে ট্রান্সপ্লান্ট করে দিলাম এবং সেটাকে আমরা বাইপাস বা বিকল্প পথ হিসেবে ব্যবহার করছি, তখন সেটাকে বলে করোনারি বাইপাস সার্জারি। যখন লিউমেন আমাদের 90 to 99% বন্ধ হয়ে যায়, তখন সেটাকে বলে অস্থির অ্যানজাইনা, তখন আমাদের মেইনলি এই কাজগুলো করতে হয়। এনজিওপ্লাস্টি কি? এনজিওপ্লাস্টি হচ্ছে ভেতরে এই যে আমাদের চর্বির জন্য বা বিভিন্ন কারণে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, তখন একটা লৌহ জাতীয় পদার্থ বা বেলুন জাতীয় পদার্থ ঢোকানো হয়, ঢোকানোর ফলে এই লুমেনটা আবার বড় হয়ে যায় এবং আস্তে আস্তে এই যে ওপর শীর্ষে যে লেজারটা থাকে সেটা আস্তে আস্তে এই চর্বিটা গলিয়ে ফেলে, ফলে রক্ত আগের মতো পরিবহন করতে পারে। এটাই হচ্ছে এনজিওপ্লাস্টি কয়েক প্রকার আছে। বেলুন, এই যে বেলুন দিয়ে একটা আছে, একটা হচ্ছে লেজার দিয়ে করা যায়, এই যে লেজার দিয়ে কেটে করছে। আবার করোনারি অ্যারেথ্রোকোটমি হচ্ছে এটার মাধ্যমে। আরেকটা হচ্ছে করোনারি স্টেন্টিং। সো করোনারি স্টেন্টিং হচ্ছে স্টেইনের মতো করে রাখে, সো এটাকে করোনারি স্টেন্টিং বলে। এনজিওগ্রাম কি? এনজিওগ্রাম পদ্ধতির মাধ্যমে হার্টের ব্লক সম্পর্কে জানা যায়। সো এই যে এনজিওগ্রাম নিশ্চিত হওয়ার পরই মেইনলি সার্জারিগুলো করা হয়। এই সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হতে, এনজিওগ্রাম সম্পন্ন হতে 30 মিনিট সময় লাগে। সো এই তো আমাদের এই অংশ থেকে মেইনলি 2-3টা কোয়েশ্চেন আসে, সেগুলো আমরা কভার করে ফেলছি। এর সাথে আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো, তাহলে বাকিগুলো কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।